ঘুরতে ঘুরতে কত দূর যে আসলাম খুঁজেই পাচ্ছি না। ঠিকানা দিয়েছে, দেখো ভালো করে লিখেও দিয়েছে, কিন্তু চলে গেছিলাম ভুল রাস্তায়। লোকের কাছে জিজ্ঞাসা করে করে তারপর আবার যাচ্ছি, যেখান দিয়ে এসেছি সেই রাস্তায় আবার যাচ্ছি। সবাইকে জানাই শুভ সকাল। সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও চলে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে সোজা রান্নাঘরে চলে এসেছি, কারণ ছেলের স্কুল আছে, ওকে একটু টিফিন রেডি করে দিতে হবে। কালকে রাত্রেবেলায় মানে রুটি করেছিলাম, তো সেই ময়দা আটা মাখা ছিল আর কি, তো সেই আটা দিয়ে এখন এই যে রুটি বানিয়েছি। আর কালকে রাত্রে তরকারিও করেছিলাম, পেঁপে আলুর তরকারি মুসুরির ডাল দিয়ে, তো সেই তরকারিটাও আছে। এই যে সব গরম করে দিলাম আর রুটি টাটকা বানিয়ে দিলাম আর কি। তো এখন এই ছেলের টিফিনটা রেডি হলো, তো ওর জন্যই তাড়াহুড়ো করে আর কিছু ঘুম থেকে উঠলাম। সকালে কিছু খেয়ে যায় না, তো ভাবি যে একটু কিছু যাই হোক করে দিই, স্কুলে নিয়ে যাবে, বন্ধুদের সঙ্গে খেতে পারবে। বন্ধুরাও নাকি টিফিন নিয়ে আসে, তাই বলছে আর কি মা আমাকেও তাহলে টিফিন বানিয়ে দেবে, তাই আর কি টিফিন করে দিলাম। এই যে এখন নিয়ে যাক ছেলে, বড় কাজটা মিটলো আমার। এই যে আমার সোনা এখন রেডি হয়েছে। আমার সোনাও কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে। বেশ ভালো হয়েছে এক হিসাবে সকাল সকাল স্কুলটা হওয়াতে, তাহলে মানে ঠান্ডা ঠান্ডা স্কুলটাও করে আসতে পারবে। ছেলেকে টিফিন গুছিয়ে দিলাম, ছেলে চলে গেছে স্কুলে। এবার আমি একটু চা বসিয়েছি, লিকার চা। রুটি আছে একটা, সকালে বানিয়েছিলাম, চা দিয়ে রুটি খেয়েই ব্যাস বেরিয়ে পড়বো কাজ। এই যে রেডি চা, এই যে চা রেডি। চা খেয়ে এই যে রেডি হয়েছি, এখন যাচ্ছি কাজে। কাকিমার বাড়িতে কদিন কাজ করতে হবে জানি না। কাকিমা এত ভালো রান্না খাচ্ছে, ওই জন্য কাকিমা ছাড়তেই চাচ্ছে না আর কি। কাকু কাকিমা দুজনই ভালো রান্না বান্না খাচ্ছে, তো করি যে কদিন আমাকে ডাকে, করে যাই একভাবে, তারপর দেখা যাক কি হয়। কাকিমার বাড়িতে রান্না করে সত্যি শান্তি আছে, তোমাদের কি বলবো। কারণ এই যে যাবো না আমি, সমস্ত কিছু কাকিমা রেডি করে গুছিয়ে রেখে দেবে। আমি শুধু যাব, যে মানে দাঁড়াবো, কাকিমা বলবে এইভাবে এটা এটা রান্না কর, এটা এটা রান্না কর, ব্যাস ঝমাঝম রান্না করে দিই, হয়ে যায়। কাটাকুটি কিছুই করতে লাগে না, শুধু একটু পেঁয়াজটা যাই হোক কাটতে লাগে, আর সমস্ত কিছু কাকিমা গুছিয়ে রেখে দেয়, তো ওই জন্য রান্না করতে সুবিধা হয়। তারপর অনেক অনেক বাড়িতে আছে বাবা রান্না গুছিয়ে তো দেবে না, নিজের সমস্ত কিছুই করতে হয়, তারপর রান্না অনেক অনেক ভাগে করতে হয়, কিন্তু কাকিমার বাড়িতে সেরকম না, যা হয় মোটামুটি ঠিকই, দুজনা মানুষের ঠিক মতন রান্না বান্না আর কি। তো চলো আর কথা বলবো না, দেরি হয়ে যাচ্ছে। আমি এই যে কাজে চলে আসলাম, কাজে এসে রান্না বান্না করছি। তোমার রুটি হয়ে গেছে, কুমড়োর তরকারি রান্না করেছি, বেগুন ভাজা করেছি রুটির সঙ্গে। তো আমি এই যে এখন চা আর রুটি নিয়েছি, কারণ আমি কুমড়োর তরকারি খাবো না, সেই কারণে। কাকিমা বেগুন ভাজা করেছিল, তো আমার আজকে খেতে ইচ্ছা করছে না, কারণ সকালবেলা আমি একটা রুটি খেয়ে আসছি বাড়ি দিয়ে, ওই জন্য খেতে ইচ্ছা করলো না বলে আর খেলাম না। তো একটু চা আর একটা রুটি নিয়েছি। তো যাই হোক এখন রান্নাবান্না করি, চা খাই আর রান্নাবান্না করি। মাছের আজকে ডিমের ঝোল রান্না করব, আর ঝিঙা ভাজা করব, কুশে মাছ ভাজা করব, ব্যাস এগুলো রান্নাবান্না করব আজকে। তো চলো আমি এখন রান্নাবান্নাগুলো সেরে নিই, যেখানে ভাত বসিয়েছি। আমার রান্না হলো, এখন যাচ্ছি তোমার বিরাটিতে। বিরাটিতে বলতে একটা কাজ দেখতে যাচ্ছি, একটা কাজের সন্ধান এসেছে তোমার, এখন হবে কি না জানি না, দেখতে যাওয়ার কথা আছে, তাই যাচ্ছি আর কি। দেখা যাক দেখি কি হয়। আর এই কাকিমা তো এখন ছাড়ছেই না, বলছে কাজ কর রিঙ্কি, যে কদিন পারবি কর, কাকুর শরীর খারাপ এখন, মোটামুটি ছাড়বেই না আমাকে, তো করতেই লাগি। কাকিমা বাড়ির রান্না করতে তো অসুবিধা হয় না, খুব ভালো লাগে আর কি, কাকিমাও খুব ভালো, তো রান্না করি যে কদিন পারি। আর এই নতুন একটা বাড়িতে যাচ্ছি দেখতে, দেখা যাক দেখি কি হয়, কাজ তো করে খেতেই হবে, বসে থাকলে কি আর চলবে।
ওই বাড়িতে কাজটা দেখতে যাওয়ার পথে এই যে ছেলের জন্য ঔষধ নিয়ে যাচ্ছি বাড়িতে। যে গ্যাসের ঔষধ নিয়ে গেছিলাম একবার, সেটা ফুরিয়ে গেছে। তো আবার এই যে ডাক্তারটা দেখিয়ে ঔষধ নিয়ে যাচ্ছি। একটা সিরাপ দিয়েছে, মানে গ্যাসের সিরাপ। তো ডাক্তার বলছে এটা খেয়ে দেখাও কি হয়। ঘুরতে ঘুরতে কত দূর যে আসলাম, তোমাদের কি বলবো, খুঁজেই পাচ্ছি না। ঠিকানা দিয়েছে দেখো, ভালো করে লিখেও দিয়েছে, কিন্তু এত অলিগলি, এত দূর, কি করে যে কী করবো বুঝতেই পারছি না। তবু এসেছি যখন, দেখা করেই যাই, যত কষ্ট খুঁজে খুঁজে বের করে। কি করবো আর, এত অলিগলি না, ওই জন্য বোঝা যায় না। আরও কলকাতা শহরের সব অলিগলি, ভয় করে যে আমি আবার বেরাতে পারবো তো। যাচ্ছি তো নয় ঠিক, কিন্তু বেরাতে পারবো কি সেটাই টেনশন হচ্ছে। এখান থেকে কি করে বাড়ি যাব। দেখো কি অলিগলি রাস্তা, দিক ভুলে যাই আবার আমি রাস্তায় বেরালে। চলে গেছিলাম ভুল রাস্তায়, লোকের কাছে জিজ্ঞাসা করে করে তারপর আবার যাচ্ছি, যেখান দিয়ে এসেছি সেই রাস্তায় আবার যাচ্ছি। চিনতেই পাচ্ছি না বাড়ি। ঠিকানা দিয়েছে সবার কাছে, আর এখানে তো জিজ্ঞাসা করার মতন মানে পরিস্থিতি নেই। সমস্ত বাড়ি গেট দেওয়া, তালা মারা, কার কাছে জিজ্ঞাসা করব। এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক, দেখি কি হয়। না চিনলে যা হয়। আমি আজ বিরাটিতে প্রায় কত বছর, আমি কোথাও চিনি না, ঘর থেকে বেরানা তো কি করে চিনব। এই যে হচ্ছে রাজীব নারায়ণ দে, শেষমেশ খুঁজে খুঁজে এই যে পেয়ে গেছি রাজীব নারায়ণ দের বাড়ি। তো অনেক অনেক খুঁজেছি, খুঁজতে খুঁজতে শেষমেশ পেলাম। তো এই হচ্ছে গেট, এই হচ্ছে বাড়ি। তো দেখো, এত অলিগলির মধ্যে কি আর খোঁজা সম্ভব বলো তো? তাও তো ঠাকুরের ইচ্ছায় পেয়ে গেছি আর কি। তো এখন যাই ভিতরে, একটু কথা বলি, দেখি কি বলে। এই কথা বললাম। তো বাড়িটা মোটামুটি খারাপ না, কথাবার্তা শুনে মনে হলো। আমার কথাবার্তা শুনে ওনাদের খুব ভালো লাগলো, কিন্তু সময় হয়ে যাচ্ছে একই টাইমে রান্না। তাই কাকিমার বাড়িতে 8:30টার মধ্যে ঢুকি, এখানেও সেম 8:30টার মধ্যে ঢুকতে হবে। তো আমি এখন কোন দিকে যাব বলো? কাকিমার বাড়িতে না শেষ করা পর্যন্ত কাজ কথা দিতে পারলাম না। তো দেখা যাক, দেখি ফোন নাম্বার দিয়ে আসছি কী হয়। কাজের জন্য এত দূর ছুটলাম যে যাক, কাজটা মনে হয় হবে, কিন্তু কি বলবো, টাইম হয়ে যাচ্ছে, মানে এক টাইমে, তো ওই জন্য অসুবিধা হলো আর কি। আর কি করা যাবে, টাইমটা এক টাইমেই হচ্ছে, ওই জন্য মেন অসুবিধা হয়ে গেছে। না হলে কাজটা করতেই পারতাম। এদিকে কাকিমাও ছাড়বে না আমাকে এখন, কাকিমার খুব অসুবিধা হচ্ছে, কাকুর যেহেতু শরীর খারাপ। তো সেই জন্য কাকিমাও ছাড়বে না এখন, বলছে অন্তত কিছুদিন পর আমার বাড়ি। এই মুহূর্তে আমি ছেড়ে দিয়ে আবার ওই বাড়িতে ঢুকবো, একটা খারাপ হবে। তো সেই জন্যই মানে ফোন নাম্বার দিয়ে আসছি। এখন দেখা যাক, দেখি কি বলে। আমি বললাম সকালবেলা যদি হয় 6টার দিকে, সেটাও করতে পারবো, কি 10:30টার দিকে যদি হয় আমি করতে পারবো। কিন্তু মেন 8:30টার সময় মানে দুটো রান্নাই একই টাইমে, ওই জন্য আর কথা দিয়ে আসতে পারলাম না। মানে ভাগ্য খারাপ হলে যা হয়। তো এখন যাচ্ছি বাড়িতে এসে স্নান করে উঠতে না উঠতেই ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি দেখলে এখন সত্যি ভয় করে, রাস্তায় জল উঠে যায় না, ওই কারণে ভয় লাগে। না হলে বৃষ্টি তো ভালোই লাগে। যাই হোক, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, আর আজকে ভীষণ গরম পড়েছিল, ঘুমটা একটা গরম, ওই জন্য বৃষ্টিটা হচ্ছে আর কি। এই দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘেও ডাকছে খুব পরিমাণে। অবশ্য খবরে বলেছিল যে মানে মেঘ ডাকবে, বৃষ্টি হবে। দেখো কি অবস্থা, রাস্তাটা কি সুন্দর শুকিয়েছিল, আবার এই যে বৃষ্টি হচ্ছে, এবার আবার জল ভরে যাবে। ড্রেন তো এমনিই ভরা আছে, সবসময় ভরা থাকে এখানে। বাড়িতে এসে আজকে একটুও বসলাম না, কারণ খুব খিদে পেয়ে গেছে।
আজকে রান্নাঘরে আসছি পুরো পাক্কা, কটা বাজে, পুরো পাক্কা দেখতে পাবে। বাড়িতে এসেছি আজকে 1:15-র সময়, স্নান করলাম, স্নান টেনান সেরে এই সোজা রান্নাঘরে চলে আসলাম। তো তাড়াহুড়ো করে আজকে রান্না করতে হবে, খিদে পেয়ে গেছে প্রচুর পরিমাণে, অনেকটা দেরি হয়ে গেছে আজকে কাজ দেখতে যেয়ে। যাই হোক, এখানে যে ভাত বসিয়েছি, উচ্ছে ভাজা বসালাম, আর মাছের ঝোল রান্না করবো একটু আলু দিয়ে, কাতলা মাছ আছে, সেই মাছের ঝোলটা রান্না করবো। তো ব্যাস, আর কিছু রান্না বান্না করবো না, এগুলো রান্না বান্না করে নিই এখন। তো চলো ঝামাঝাম রান্না সেরে নিই। ভাতের জলটা বেশি দেওয়া হয়ে গেছে, ভাতটা জলটা উতরিয়ে পড়ে যাচ্ছে। কি রান্না বান্না করব আর কি খাবো, মনটা হঠাৎ করে খুব খারাপ হয়ে পড়েছে। কদিন ধরে আমার বাবার খুব শরীর খারাপ, তোমার জ্বর আসছে, সুগার প্রচুর পরিমাণে বেড়ে গেছে, মাথা ঘোরাচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, অনেক রকম সমস্যা হয়েছে। তো বাবা তো দুবাইতে থাকে, সেখানে এই শরীর খারাপটা হয়েছে, প্রচুর পরিমাণে বাড়াবাড়ি হচ্ছে। তো কিছুতেই জ্বরটা কমছে না। তারপর কি করবে, বাবা সেই ব্লাড টেস্ট করলো, কদিন ধরে সমান এরকম হচ্ছে আর কি। তো ব্লাড টেস্ট করেছে কালকে, আজকে রিপোর্ট দিয়েছে বাবার। সেই ব্লাড টেস্টের রিপোর্টে ধরা পড়েছে বাবার ডেঙ্গু জ্বর হয়েছে ওখানে। মানে কি অবস্থা, বাবা এখন মানে চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে আমাদেরও খুব টেনশন হচ্ছে, মানুষটা ওখানে একা একা থাকে, এই ডেঙ্গু অবস্থায় কি করে কি ট্রিটমেন্ট করবে। ওখানে তো ডাক্তার দেখাচ্ছেই, তোমার আজকে সকালে ডাক্তার দেখাতে গেছিলো, মানে রিপোর্ট নিয়ে আসতে গেছিলো, তখন ডাক্তার বলল যে ডেঙ্গু হয়েছে। তারপর ওখানে স্যালাইন দিয়েছে, ঔষধ দিয়েছে, ইঞ্জেকশন দিল, সমস্ত কিছু দেওয়ার পর এখন বাবা ঘরে আসছে আর কি। তো বাবাকে দেখাশোনার মতনও কেউ নেই ওখানে, বাবার সমস্ত কিছুই নিজে করতে হয়, রান্নার থেকে জামা কাপড় কাচার থেকে সমস্ত কিছু বাবাকে নিজে করতে হয় আর কি। তো এই শরীর খারাপ অবস্থায় বাবার কাজকর্ম সবই করতে হচ্ছে। আরও সুগার তো হাই, 300-র উপরে সুগার। তো এখন আমরা খুব টেনশনের মধ্যেই আছি বাবাকে নিয়ে, যে কি করব। বাবাকে বাড়ি আসতে বলছি, তো এই অবস্থায় কি করে বা বাড়ি আসবে, আসার কোনো পরিস্থিতিই নেই। জানি না কি হবে, ঈশ্বর আমাদের সঙ্গে কেন এরকম করছে সেটাও জানি না। চিন্তায় চিন্তায় সত্যি আর কিচ্ছু ভালো লাগে না এখন। কিভাবে কথা বলছে, কথাই বলতে পারছে না বাবা, এতটা মানে শরীর দুর্বল, মাথা তুলতে পারছে না, খেতে পারছে না, মুখে রুচি নেই। ডেঙ্গু হলে যা যা সমস্যা হয় আর কি। তো জানি না কি হবে। তো রান্না বান্না কিচ্ছু আর করতেও ইচ্ছা করছে না এখন, খেতেও ইচ্ছা করছে না, মনটা খুব খারাপ হয়ে গেল হঠাৎ করে। কোনো রকম যাই হোক রান্না বান্না করলাম, করে তারপরে খাওয়া দাওয়া করলাম। খেতে ইচ্ছা করছিল না একদম, তবু খিদে এমনভাবে পেয়েছিল না কি বলবো। তারপরে একটু ভাত খেয়ে যে মশারির মধ্যে এসে বসলাম আর কি। তো বাবার জন্য সত্যি ভীষণ কষ্ট হচ্ছে আমাদের, কি বলবো। মানে আমার বাবার তো তুলনা নেই, অনেকেরই তো বাবা আছে সত্যিই তাই, কিন্তু আমার বাবার মতন বাবা পাওয়া একটা ভাগ্যেরই ব্যাপার, এটা আমি বলবো। কারণ আমার সমস্ত বিপদের সময় আমার বাবা আমার ঢাল হয়ে দাঁড়িয়েছে। তো তোমাদের দাদাভাই আমার একটা মাথার উপর একটা বড় ছাদ ছিল, সেই ছাদটা আমার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু আমার বাবা এখন মেন ছাদ আমার জীবনে। সেই জন্য বাবার জন্য খুব মানে কষ্ট হচ্ছে, মানুষটা ওখানে একা আছে। এত বলি যে বাবা বাড়িতে চলে আসো, তোমার ওখানে আর থাকতে হবে না, বয়স হয়ে গেছে, এখন তুমি বাড়িতে চলে আসো। তো বাবা কিছুতেই সেটা বুঝতে চায় না, বলে আমি বাড়িতে গেলে আমার বড় মেয়ে নাকি না খেয়ে মারা যাবে। আমার কথা ওরকম করে বলে আমি বাড়িতে গেলে বড় মেয়ে না খেয়ে মরে যাবে, তো সেজন্য নাকি বাড়িতে আসছে না। তো কি বলবো, বাবাকে আমি এত বোঝানোর চেষ্টা করি, কিছুতেই বাবা বুঝতে পারছে না। আগে একবার করোনা হলো ওখানে, যে সেই কি অবস্থা, কি বাড়াবাড়ি হয়ে গেছিলো ওখানে। যাই হোক ঠাকুরের ইচ্ছায় সেখান থেকে সুস্থ হয়ে এসেছে, আবার এই যে একটা অবস্থা। বাবার কথা শুনলে না খুব কষ্ট হয়, চেহারাটা এমনভাবে ভেঙে গেছে, মানুষটার দিকে একদম তাকানোর মতনই নেই। কারণ প্রচুর কষ্ট করে আমার বাবা, একদম প্রচুর কষ্ট, তোমাদের কি বলবো। তারপর আমাকে নিয়ে বাবা প্রচুর পরিমাণে টেনশন করে এখন, চোখের সামনে দেখছে মেয়েটার এত কষ্ট, সারা জীবন কষ্ট ছাড়া তো সুখ পেলাম না জীবনে, বাবার ওটাতে আরও বেশি কষ্ট হয়।
তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখন এখানেই শেষ করেছি। তোমরা সবাই খুব ভালো থেকো।